আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে, সঙ্গে আছে আমি রিয়াদ হাসান। শুরুতেই জানাবো শিরোনাম। নিরাপদ সড়ক আন্দোলনে ভুয়া ছাত্র বানিয়ে বিএনপি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অভিযোগ কাদেরের। শিশুদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে, মন্তব্য রিজভীর। আলোকচিত্রী শহীদুলকে নির্যাতন করা হয়েছে কিনা জানতে চেয়েছে হাইকোর্ট। দেশের বিরুদ্ধে তার বিষোদ্গার রাষ্ট্রদ্রোহিতা, দাবি অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে গাড়ির লাইসেন্স ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম জোরদার, ত্রুটি পেলেই আইনি ব্যবস্থা। লাইসেন্স পেতে বিআরটিএতে অনিয়ম হয়রানির অভিযোগ। রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন সংস্থার মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের মাঝেও বিএনপি রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছিল বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। তার মতে বিএনপি সংলাপ নয়, সংঘাত চায়। তাই তারা জনগণের বিভিন্ন আন্দোলনের মাঝে উস্কানি দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এম বাদশার প্রতিবেদন। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আয়োজিত শোক দিবসের আলোচনায় উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তারা নির্বাচনে চান, তবে দলটি আসলে রাজনৈতিক সংলাপ চায় না, তারা চায় সংঘাত। সংলাপ তাদের ছলনা, আসলে তারা সংলাপ চায় না। তাদের সাথে সংলাপ যারাই করেছে রেজাল্ট জিরো। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংলাপ কি করেননি? রেজাল্ট কি? তারা সংলাপ চান না, তারা চান সংঘাত, এবং সংঘাতের উস্কানি তারা বারবার উস্কানি দিয়ে যাচ্ছে। তার অভিযোগ, বিএনপি সুযোগ সন্ধানী দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনেও ঢুকে পড়েছিল। ভুয়া আইডি কার্ড, নীল কার্ড থেকে তৈরি করেছে, হাজার হাজার স্কুল ড্রেস তৈরি করেছে, ভুয়া শিক্ষার্থী তৈরি করেছে। ভুয়া শিক্ষার্থী দিয়ে এই অস্ত্র, বইয়ের ব্যাগে পাথর, বইয়ের ব্যাগে ছোরা, বইয়ের ব্যাগে চাপাতি। এটা কি ছাত্র ছাত্রীদের কাজ? এটা হলো ভুয়া ছাত্র ছাত্রীদের কাজ। রাজধানীর জিগাতলায় ছাত্রদের উপর হামলা এবং কজন শিক্ষার্থীকে লুকিয়ে রাখার গুজব ছড়ানো থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। এম বাদশা, এসএটিভি, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হুঁশিয়ার করেছেন, সড়কে আর কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। দুপুরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠক শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিআরটিএর অবহেলা আর দেখতে চায় না জাতি। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাসিম বলেন, লাইসেন্স ও ফিটনেস ছাড়া কোনো গাড়ি যেন সড়কে চলতে না পারে, ট্রাফিক পুলিশকে সেই নির্দেশ দিতে হবে। মন্ত্রী এমপি যেই হোক, গাড়ির কাগজ না থাকলে কাউকে ছাড় দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সতর্ক করেন, অনিয়ম করলে বাস মালিক শ্রমিকদের জেলে ঢোকাতে হবে। আমরা অনুরোধ করব বিআরটিকে, কোনো লাইসেন্সবিহীন যেন গাড়ি চলতে না পারে ঢাকা শহরে, সারা দেশে চলতে না পারে। অনেক শৈথল্য আপনারা দেখিয়েছেন, অনেক অনিয়ম আপনারা করেছেন। এখন সময় এসে গেছে, আমাদের কিশোরের চোখ খুলে দিয়েছে, আমাদের প্রশাসনকে আমাদের খুলে দিয়েছে। কোনো মন্ত্রী হোক, এমপি হোক, যেই হোক না কেন, রাতপথে যখন চালাবে গাড়ি, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ফিটনেস থাকতে হবে, এবং কোনো খাতির কাউকে করবেন না। সে আমি হলেও করবেন না, কেউ হলেও করবেন না। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজধানীতে শিশুদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক চিরুনি অভিযানে দেশবাসী উদ্বিগ্ন। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তার দাবি, অভিযানের নামে সারা দেশে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। শতাধিক আটক করলেও পুলিশ স্বীকার করেছে ৪৫ জনের কথা। তার মতে এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে সরকার ভীতি তৈরি করছে। শিক্ষার্থীদের মাঝে গণজাগরণ তৈরি হয়েছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা। আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে সরকার হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি অভিযোগ করে রিজভী বলেন, এসবের বিরুদ্ধে বিশ্ব গণমাধ্যমেও সোচ্চার হওয়া উচিত।
দলীয় পান্ডাদের দিয়ে শিশু কিশোরদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ক্ষান্ত হয়নি সরকার। এখন চলছে র্যাব পুলিশ দিয়ে বর্বর ক্র্যাকডাউন। ৪৫ জনকে আটকের কথা পুলিশ স্বীকার করেছে, কিন্তু আমরা জানি আটকের সংখ্যা আরও বেশি। গতকাল সারা দেশ জুড়েই আইন প্রয়োগকারী সংস্থার হানাদারি অভিযানে নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্র। এই অভিযান সরাসরি কোমলমতি শিক্ষার্থীদের উপর এক নির্মম আগ্রাসন। আলোকচিত্রী শহীদুল আলমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কি না তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সোমবারের মধ্যে বিচারিক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয় আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন 2 বিচারপতির বেঞ্চ দুপুরে এই আদেশ দেয়। তবে এই আদেশের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দেশের বিরুদ্ধে শহীদুলের করা বিষোদ্গার ছিল রাষ্ট্রদ্রোহিতা। মিজান আহমেদের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর জের ধরে গত রোববার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় আলোকচিত্রী শহীদুল আলমকে। পরদিন তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় করা মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারিক আদালত। মঙ্গলবার ওই রিমান্ড আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শহীদুল আলমের স্ত্রী রেহেনুমা। আটক অবস্থায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার ওই প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে রাষ্ট্রপক্ষ জানায়, শহীদুলের শারীরিক অবস্থা ছিল সুস্থ এবং স্বাভাবিক, তবে পরীক্ষাকারী চিকিৎসকদের মধ্যে মানসিক বিশেষজ্ঞ না থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ আছেন, পিজি হাসপাতালেও আছেন, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু তাদের কাউকে বোর্ডে রেখে ওনাকে পরীক্ষা করানো হয়নি। যেহেতু নির্যাতনের সংজ্ঞার মধ্যে শারীরিক এবং মানসিক নির্যাতন দুটাই এখন আছে, অবশ্যই শারীরিক নির্যাতনের পাশে মানসিক নির্যাতনের পরীক্ষা করা প্রয়োজন ছিল। আজকে হাইকোর্ট সেই আদেশ দিয়েছেন যে ওনার নির্যাতন শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রেক্ষিতে ওনার মেডিকেল পরীক্ষা করতে হবে। অন্যদিকে উচ্চ আদালতের আদেশের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, শহীদুল রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। উনি যে আল জাজিরায় যেগুলো কথা বলেছেন, এইগুলির কথা যদি একেবারে সত্যিকারভাবে এগুলো দেশদ্রোহিতার সামিল। তার কারণ দেশের কোনো কারণে দেশের শাসন ব্যবস্থা, দেশের শাসকদের ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে, নিশ্চয়ই সেটা প্রতিবাদ করা যাবে না কেন? কিন্তু একটা বিদেশি চ্যানেলে রাষ্ট্রের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করা, এটা আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। একই সঙ্গে সোমবার এই মামলাটি আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। এদিকে রাজধানীতে সকল যানবাহনের লাইসেন্স ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে ট্রাফিক পুলিশ। প্রায় প্রতিটি গাড়ির কাগজপত্র পরীক্ষার পাশাপাশি ত্রুটি থাকা গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে তারা। এদিকে লাইসেন্স পেতে বিআরটিএ কার্যালয়ে অনিয়ম হয়রানির অভিযোগ করেছেন চালকরা। দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। সম্প্রতি রাজধানীতে 2 বাসের চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। নিরাপদ সড়কের দাবি এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হয় শিক্ষার্থীরা। আইন মানতে বাধ্য করা হয় মন্ত্রী, এমপি, সচিব সহ খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। শিক্ষার্থীদের আন্দোলনের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উল্টো পথে গাড়ি চালানো, চালক এবং গাড়ির লাইসেন্স নিশ্চিত করা, 18 বছরের নিচে কাউকে গাড়ি চালাতে না দেয়া সহ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন পুলিশ ও বিআরটিএ সহ সংশ্লিষ্ট সবাই। ছাত্রদের যৌক্তিক দাবির পর আমরা আরও এটাকে জোরদার করেছি। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রাফিক পুলিশ, ক্রাইমের পুলিশ কার্যক্রমটা অনেক জোরদার করছি। রুট পারমিটবিহীন কোনো গাড়ি যাতে না চলে আমরা সেদিকে লক্ষ্য রাখছি, যাতে করে জনগণ ভালো থাকে এবং রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। লাইসেন্স না থাকা কিংবা কাগজপত্র ত্রুটি থাকলে দেয়া হচ্ছে মামলা। এমনকি হেলমেট ব্যবহার না করলেও মিলছে না রেহাই। কোনো সময় ধরেন পিছনের লোকের হেলমেট থাকতে হবে, আমার তো কাগজপত্র সব কিছু ওকে আছে। বিষয়টা হচ্ছে সে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একটা মামলা খেয়েছিল, সেই মামলাটা ডেট ফেল হয়ে গেছে, এর জন্য সে আবার আরেকটা মামলা খাবে। লাইসেন্স থাকা ভালো সব দিক দিয়েই, আপনার নিরাপত্তা আছে, সার্জন হয়রানি করতে পারবো না। তবে এমন কার্যক্রম সব সময় চান যাত্রী ও বৈধ চালকরা। এটা যদি কিছুদিন থেকে আবার বন্ধ হয়ে গেলে হবে না। এই গাবতলী থেকে যেগুলো গাড়ি চলে সব গাড়ি লাইসেন্স নাই, সব ড্রাইভারের লাইসেন্স নাই, গাড়ি কাগজপাতিও নাই, এদের কারণে আমাদের ভোগান্তি বেশি হচ্ছে। এদিকে লাইসেন্স পেতে বিআরটিএ কার্যালয়ে অনিয়ম, হয়রানি ও ভোগান্তিতে ক্ষোভ জানান কেউ কেউ। একটা লাইসেন্স মানে যা খরচ রিনিউ করতে তা খরচ,
৬,০০০ টাকা খরচ রিনিউ করতে আবার। আমি 12 বার গেছি টোটাল, 12 বারে আমি টাকা জমা দিতে পারি নাই, 12তম সময় টাকা জমা দিছি। তো এইসব ভোগান্তির কারণে মানুষ আসলে নিরুৎসাহিত হচ্ছে। তবে গাবতলীতে এমন তল্লাশির কারণে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে ছিল দীর্ঘ লাইন। রাতভর অপেক্ষার পরও টিকিট পাননি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আজ 18 আগস্টের 26,895টি টিকিট দেওয়া হয়েছে। নিয়ামুল সাদেকের প্রতিবেদন। বরাবরের মতোই ঈদের আগে সড়ক নিয়ে দুশ্চিন্তায় ট্রেনের টিকিট পেতে ভিড় করে ঘরমুখো মানুষ। ঈদের আগাম টিকিটের দ্বিতীয় দিনে কাউন্টার এলাকা ছাড়িয়ে মানুষের সারেই পাশের রাস্তা পর্যন্ত দীর্ঘ হয়। দুদিন আগে ছুটি নিয়ে নিছি, এই কারণে আমরা তাড়াতাড়ি, কারণ ভিড়ে ছোট বাচ্চাদের নিয়ে আমি যেতে পারবো না। যেই লাইনটা আমরা করতেছি এটা যদি আনসার বা পুলিশরা যদি করতো তাহলে আমাদের এই বাসকে এরিয়া তো ভোগান্তি হতো। প্রত্যেকটি সারিতে 400-র বেশি মানুষ দাঁড়িয়েছেন কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিটের জন্য। বাট কাউন্টারের লোকে জানে স্কিল এবং তারা দে আর ভেরি লেজি। এখনো তো অনেক দূরে আছে সিরিয়াল, যেহেতু মনে হয় না পাওয়া যাবে। কারো কারো অভিযোগ ছিল সারিতে অনিয়ম এবং টিকিট না পাওয়া নিয়ে। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই অনেক হচ্ছে, বিশেষ করে মেয়েদের একটা কাউন্টারে এটাতে আসলে পর্যাপ্ত না। আমাদেরকে সত্যি খুব কষ্ট করতে হচ্ছে, এতগুলো মেয়ে একটা কাউন্টারে কভার আপ হয় না। 113 নম্বর সিরিয়ালের পরে তারপরে লাইন ধরে যাওয়ার পরে বললো যে টিকিট নাই। এ বিষয়ে স্টেশন ম্যানেজার জানালেন, আসন না থাকলে এসি ও কোনো ট্রেনে টিকিট পান না অনেকে। নারী যাত্রীদের দাবির প্রেক্ষিতে দুটো কাউন্টার দেয়া হবে বলেও জানান তিনি। একটা স্টেশনে একটা কোচকে ভাগ করা হলে যে স্টেশনে যত বেশি স্টপেজ থাকবে তত বেশি টিকিট সংখ্যা কমে যাবে। আপনি একটা কোচ 78টা সিট, যদি সারা রাস্তায় স্টপেজ থাকে, যেমন 10-15টা বা 20টা স্টপেজ থাকে, 20টার ভাগই তো 20 ভাগ হবে। লোকজন টিকিট পাচ্ছে, কোনো সমস্যা নেই। আর আমরা এই স্পেশাল এই ঈদে প্রত্যেকটা গাড়িতেই কম বেশি বগি, অতিরিক্ত বগি সংযোজন করছি। তিনি বলেন, গেলেও ঈদের মতো এবারও 26 জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন রুটে ঈদের আগে 5 দিন চলাচল করবে। 15ই আগস্ট থেকে দেয়া হবে ঈদুল আজহার ফিরতি টিকিট। নিয়ামুল সাদেক, এসএটিভি, ঢাকা। এদিকে দ্বিতীয় দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও আগাম টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল বেশি। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে 18 আগস্টের টিকিট কিনেছেন শত শত যাত্রী। তবে এদিন যাত্রীদের তেমন কোনো অভিযোগ ছিল না। লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে টিকিট কেটেছেন সবাই। ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস ছাড়া অন্য সব ট্রেনের টিকিট পেয়েছেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে প্রতিদিন 6,975টি টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে কাউন্টারে ছাড়া হয়েছে 4,989টি, বাকিগুলো অনলাইনে এবং বিভিন্ন কোটায় বিক্রি করা হচ্ছে। আগাম টিকিট বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্টারের ভেতরে এবং বাইরে রেলওয়ের সবকটি টিম কাজ করছে। এছাড়া টিকিট কালোবাজারি রোধে স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতন্ত্র সুসংহত এবং উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছে তার সরকার। সফররত কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, দেশে 9.5 বছরে উপনির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 6,000-এরও বেশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ সময় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন তারা। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সফলভাবে এসব মোকাবেলা করেছে। এ সময় প্যাট্রিসিয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর নানা উন্নয়ন পদক্ষেপ ও সমৃদ্ধির তুলনা করে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন। এদিকে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ। প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্থার মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সকালে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র উন্নয়নের প্রশংসা করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কমনওয়েলথকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন তারা। এম বাদশার আরেকটি প্রতিবেদন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সকালে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রায় 40 মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। Bangladesh has received the Rohingya people, have cared for them, and at a time of real distress has given them succor. I think the whole world has sent congratulations
to Bangladesh for doing that, and the Commonwealth has joined in that. Congratulations. কমনওয়েলথকে আরও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আজকে কমনওয়েলথকে শক্তিশালী করার সময় এসেছে, এবং কমনওয়েলথ যদি শক্তিশালী এখন আমরা সকলে মিলে না করি, তাহলে পরে কমনওয়েলথের যে আসল অর্থ সেটা হয়তো হারিয়ে যাবে। আজকে কমনওয়েলথ মানে 53টা দেশ একসাথে মিলে কথা বললে আজকের পৃথিবীর যে অবস্থা, সেখানে আমরা অনেক শক্তভাবে অবস্থান নিতে পারবো এবং আমাদের কথাগুলি শোনাতে পারবো। সেইটা নিয়ে বিশেষভাবে আলাপ আলোচনা করেছি। আমরা আমাদের বিচার বিভাগ নিয়ে আলাপ আলোচনা করেছি, সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাপ আলোচনা করেছি। সবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন সফররত কমনওয়েলথ মহাসচিব। এম বাদশা, SATV, ঢাকা। কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষ হয়েছে। রোববার এ বিষয়ে আদেশ দেবে আপিল বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেন। এর আগে গত সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ওই মামলায় খালেদা জিয়ার 6 মাসের জামিন মঞ্জুর করে। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আগামীতে জাতীয় পার্টির বিকল্প নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার। পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সকালে জাতীয় পার্টি মঞ্জুর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। তার অভিযোগ, দেশের সবখানেই অস্থিরতা চলছে, তাই জনগণ পরিবর্তন চায়। বিভিন্ন দলের অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন বলে দাবি করেন রুহুল আমিন হাওলাদার। গত 27 বছরে এই দুইটি দলের শাসন আমলে যে সামাজিক রাজনৈতিক অবক্ষয় হয়েছে, যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটি স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে মানুষকে নিয়ে আসার জন্য এবং সকল প্রকার সংশয় দূর করার জন্য জাতীয় পার্টি একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। দেশে আইনের শাসন কায়েম হয়েছে, মানুষের আস্থা আছে সরকারের উপরে। সেই ধরনের একটি সরকার কে উপহার দিতে পারে? পল্লীবন্ধু হুসেন, মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদারকিতে সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে। দেশি বিদেশি প্রকৌশলীদের প্রচেষ্টায় এরই মধ্যে শেষ হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা। তথ্য প্রযুক্তিতে দেশের চাহিদা পূরণ করে স্যাটেলাইটটির মাধ্যমে খুলে যাবে বিপুল বৈদেশিক আয়ের পথ। শাহজাহান মিয়ার প্রতিবেদন। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে ডানা মেলার মাধ্যমে বিশ্বের 57তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ। গাজীপুর মহানগরের তেলিপাড়ায় টেলিযোগাযোগ স্টাফ কলেজের কাছে স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন দুটি প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে নামকরণ করে সম্প্রতি কেন্দ্র দুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর গ্রাউন্ড স্টেশনে বাংলাদেশ ও ফ্রান্সের 40 জন প্রকৌশলী সার্বক্ষণিক কাজ করছেন ট্র্যাকিং ও কন্ট্রোলিংয়ে। 40 ট্রান্সপন্ডার ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মূলত ব্যবহার করা হবে যোগাযোগ এবং সম্প্রচার কাজে। 20টি ট্রান্সপন্ডার বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজনে আর 20টি ট্রান্সপন্ডার বিদেশি রাষ্ট্রের কাছে ভাড়া দেওয়ার জন্য রাখা হবে বলে জানালেন প্রকৌশলীরা। স্যাটেলাইটকে তার নির্দিষ্ট কক্ষপথে ধরে রাখি আর কি, এটা নির্দিষ্ট সময় পর সপ্তাহে একবার বা 15 দিনে একবার এটা করি আর কি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া যাবে। আমরা অলরেডি সকল ধরনের টেস্ট এখানে সম্পন্ন করেছি। আমরা পুরোপুরি প্রস্তুত। এখন আমাদের কাছে কাস্টমার আসলে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারবো। এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের বেসরকারি টেলিভিশনগুলো চললে বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এছাড়া স্যাটেলাইট থেকে পাওয়া যাবে উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, যা দুর্গম এলাকায় ছড়িয়ে দিয়ে প্রাকৃতিক দুর্যোগের তথ্য, ই-লার্নিং, টেলিমেডিসিন সেবা এবং আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া এই স্যাটেলাইটের অর্ধেক ক্ষমতা বিদেশিদের কাছে ভাড়া দিয়ে বছরে অন্তত 500 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে জানালেন গাজীপুরের জেলা প্রশাসক। আমাদের দেশের যে ভিসেট কেন্দ্রিক সেবা, স্যাটেলাইট কেন্দ্রিক সেবা, ইন্টারনেট যে সেবাগুলো আছে সব প্রান্তিক অঞ্চলে পৌঁছে যাবে, সস্তায় সুলভে পাবো। আর অন্যগুলো ভাড়া দিয়ে আমরা ব্যাপক অর্থ সংগ্রহ করতে পারবো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
অন্যদিকে লাল সবুজের পতাকা মহাশূন্যে স্থান করে নেয়ার মধ্য দিয়ে বিশ্ববাসী বাংলাদেশকে চিনল নতুন আঙ্গিকে। শাহজাহান মিয়া, এসএটিভি, সজীব ওয়াজেদ, জয় উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর। সাংবাদিকদের উপর হামলার ঘটনা তদন্ত ও দায়ীদের শিগগিরই বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এই আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তাই সাংবাদিক নেতাদের আপাতত রাজপথে আন্দোলন সংগ্রাম না করে ধৈর্য ধরার অনুরোধ করেন তারানা হালিম। তিনি জানান, সাম্প্রতিক ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের খসড়ায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে এখন থেকে কোনো সাংবাদিক আহত হলে তার পুরো চিকিৎসা খরচ সরকার বহন করবে এমন চিঠি আগামী সপ্তাহেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। আমি অনুরোধ করব যে আপনারা সাংবাদিক, আপনারা আমাদের চেয়ে অনেক সচেতন। আপনারা যে আন্দোলন বলি বা কর্মবিরতি বলি, যেটি বলি, আপনারা যখন করতে যাবেন, আমি নিশ্চিত এখানেও কি কোনো না কোনো ভাবে ঢুকে যাবে একটি অপশক্তি। কাজে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সঙ্গে বসে কথা বলেন, আমরা কি পদক্ষেপ গ্রহণ করি সেটার উপর একটু আস্থা রেখে দেখুন। সময় তো হাতে থাকবেই আবারও প্রতিবাদ করার, কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু প্রত্যেকটা একদিন দুই দিনের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করছি। এদিকে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং রেডিওতে কর্মরত গণমাধ্যম কর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভর সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ এবং সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা রাষ্ট্রের জন্য শুভ নয়। শিগগিরই হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে ভবিষ্যতে আর কোনো গণমাধ্যম কর্মী যাতে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার না হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সেদিকে নজর দেওয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর মিরপুর থেকে 5 কেজি হেরোইন সহ নিজাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে গতরাতে অভিযানটি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিজাম ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় এনে বিভিন্ন স্থানে সরবরাহ করত। ঢাকায় তার ক্রেতা কারা, গোয়েন্দারা তা জানার চেষ্টা করছে বলেও জানান মাসুদুর রহমান। প্রায় 8 বছর ধরে স্কুলের বারান্দায় থাকা রাজশাহীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঝহার হোসেন অবশেষে জায়গা পেলেন পরিবারে। গত সোমবার এসএটিভিতে প্রচারিত প্রতিবেদনটি ফেসবুকে ভাইরাল হয়। এরপর অনেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন। জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদের তার চিকিৎসার জন্য নগদ টাকা দেন। প্রশাসনের সহযোগিতায় নগরের ধরমপুরে ছোট ছেলে আসাদুজ্জামান আপেলের বাসায় উঠেছেন মাঝহার হোসেন। সেখানে তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। দীর্ঘ 8 বছর পর পরিবারে ফিরে আনন্দিত তিনি। তার ছোট ছেলে আপেল জানান, এসএটিভির প্রতিবেদন দেখার পরই তিনি তার বাবাকে নিজের বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অবসরে যাওয়ার পর পরিবারের অবহেলায় রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের পরিত্যক্ত বারান্দায় প্রায় 8 বছর ধরে ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আমার ছেলে মেয়েরা সব গিয়ে নিয়ে আসলো এবং আমাকে ভালো লাগছে। রাত্রে দেখলাম টেলিভিশনে নিউজটা, দেখে আমরা কালকে চলে গেলাম সকালবেলা 7টার সময়। যে দেখলাম যে উনি শুয়ে আছেন, ওনাকে বললাম আপনাকে আমি নিয়ে যাব। উনি আপত্তি করেন নাই, আসতে চাইলেন। তারপর ওনাকে সামনে রেডি করে নিয়ে আসলাম, মালটা রেডি করে সামনে নিয়ে আসলাম। আগামী 16 আগস্ট পোশাক শ্রমিকদের বোনাস এবং 19 আগস্ট চলতি মাসের প্রথম 15 দিনের বেতন পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির 37তম সভায় তিনি এই আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের সারা বছরের ন্যায্য অধিকার ঈদের আগে বোনাস বেতন পাওয়া, যেটা নিশ্চিত করতে কারখানা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, 22 বা 23 আগস্ট ঈদ হলে মালিকদের সক্ষমতা অনুযায়ী 10 দিন বা 15 দিনের বেতন 19 আগস্টের মধ্যে পরিশোধের অনুরোধ করেছেন মুজিবুল হক চুন্নু। শ্রমিক ভাইয়েরা
আগের মতো তারা যারা বাড়িতে যাবেন ঠিকমতো বাড়িতে যেতে পারেন, বেতন ভাতা যাতে তারা ঠিকমতো পান এবং যাতে আমাদের ওই সেক্টরের পরিস্থিতি আমরা শান্ত রাখতে পারি, এটাই আসলে আমাদের মেন উদ্দেশ্য। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণ চলছে সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায়। তবে এবার মানবদেহের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহারের প্রবণতা খামারিদের মাঝে কমে এসেছে। অন্যদিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এবার গো খাদ্য এবং ওষুধপত্রের দাম বেড়েই চলেছে, আর গরুর নিম্নমুখী বাজার লোকসানের আশঙ্কায় ফেলেছে খামারিদের। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী ও মানিকগঞ্জের শিবালয় প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সাজিয়া আক্তার। শাহজাদপুর, উল্লাপাড়া ও সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে এবছর সিরাজগঞ্জে 2,28,800 গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটা তাজাকরণ করা হচ্ছে, যা গত বছর ছিল 1,50,000। অন্য বছর কিছু মৌসুমি খামারি মানবদেহের জন্য ক্ষতিকর হরমোন ব্যবহার করে দ্রুত গরু মোটা তাজা করেছে। কিন্তু এই কাজে জনসচেতনতা ও প্রশাসনের তৎপরতার কারণে এবছর প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়সহ কিছু ভিটামিন দিয়ে সার মোটা তাজাকরণ করছে গোখামারিরা। ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া এবং অ্যাঙ্কারের ভুসি, এগুলো পাশাপাশি সরকার অনুমোদিত কিছু ভিটামিন আমরা ব্যবহার করি। ডাক্তার দিয়ে আগে প্রশিক্ষণ দিয়ে এবং চিকিৎসা করায় আগে সুস্থ করি, তারপরে এগুলা প্রাকৃতিক উপায়ে খাবার খাওয়ায় মোটা তাজাকরণ করি। বাইরের কোনো গরু যদি না আসে সেক্ষেত্রে হয়তো কিছু লাভের মুখ আমরা দেখতে পারবো। অবৈধভাবে যেন কেউ গরু মোটা তাজাকরণ করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এবার কঠোর নজরদারি করা হচ্ছে, জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা সেই খামারগুলো পর্যবেক্ষণ করছি, যাতে কোনোভাবেই কোনো খামারি ক্ষতিকারক কোনো স্টেরয়েড বা ক্ষতিকারক কোনো কেমিক্যালের মাধ্যমে গরু মোটা তাজাকরণ না করতে পারেন। গরু মোটা তাজাকরণে খামারিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে, জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমরা খামারিদের খাদ্য, তাদের চিকিৎসা, তাদের রোগ প্রতিরোধের সার্বিক ব্যবস্থা মনিটরিং করি, আর ব্যক্তিগত পর্যায়েও করা হয় এবং খামারিতে যাইও করা হয়। এদিকে মানিকগঞ্জের শিবালয়ে এবছর গোখাদ্য ও ওষুধপত্রের দাম বেড়ে যাওয়া সহ গরুর নিম্নমুখী বাজার সহ নানা কারণে লোকসানের আশঙ্কা করছেন গরুর খামারিরা। আমাদের যে ব্যাংকেতে আমরা লোন করি, এই লোনের অনেক টাকা সুদ। আমাদের এই গরুর বাজার যখন হবে তখন যাতে সরকার আমাদের দিকে একটু নজর রাখে বা দেখে। দেশে যে পরিমাণ গরু মোটা তাজাকরণ করা হয় তা দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব বললেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের গরুগুলো যেন আমদানি না হয়, আমরা দেশের যে গরুগুলো এই উৎপাদিত গরু দিয়েই কোরবানি দিতে পারবেন বলে আমার বিশ্বাস। ঈদকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি না করার দাবি জানিয়েছেন খামারিরা। এসএটিভি নিউজ ডেস্ক। ভূমিকম্পের আগেও পরের ব্যবস্থাপনা এবং উদ্ধার কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠানগুলো নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা অংশ নেন। আর্মি ওয়ার গেম সেন্টার ও 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় উষার দুয়ারে নামক এই বিশেষ প্রশিক্ষণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি ছিলেন। এ সময় সেনা ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বজ্রপাতের কারণ, প্রতিকার ও ক্ষয়ক্ষতি লাঘবের উপায় সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST। সকালে মিরপুর সেনানিবাসের MIST মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আবুল খায়ের সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বজ্রপাতের কারণ, প্রতিকার ও ক্ষয়ক্ষতি রোধ সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের চেষ্টায় বিকল্প পথ খুঁজছে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের একটি অংশ। এজন্য তারা ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা হয়ে মেক্সিকো রুটকেই ব্যবহার করছে, যেখানে তাদের পাড়ি দিতে হয় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বন ড্যারিয়ান গ্যাপ। পানামা কলম্বিয়া সীমান্তের এই দুর্গম বন পথে রয়েছে বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর নানা প্রাণী। এই দুর্গম পথ পাড়ি দিতে কেউ কেউ সফল হলেও অনেকেরই জীবন হচ্ছে বিপন্ন, মুখোমুখি হচ্ছেন ভয়ঙ্কর সব অভিজ্ঞতার। বিস্তারিত এসকে সৌরভের প্রতিবেদনে। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। পরিবারের সচ্ছলতা আর উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশ সহ বিশ্বের অনেকেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে বৈধ প্রবেশে জটিলতা বাড়ায় দালালদের আশ্বাসে ইদানিং অনেকে বেছে নেন এমন অবৈধ পথ। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে যুক্তরাষ্ট্রে প্রবেশে অভিবাসী প্রত্যাশীদের পাড়ি দিতে হয় পানামা কলম্বিয়া সীমান্তের ভয়ঙ্করতম বন ড্যারিয়ান গ্যাপ, যার কাহিনী উঠে আসছে বিশ্ব গণমাধ্যমে। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে উঠে এসেছে পানামার ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিতে গিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামের পারভেজের মর্মান্তিক দৃশ্য। এতে বলা হয়, ফেনী, কুমিল্লা, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশী একসাথে এ পথ পাড়ি দিয়েছিল, কিন্তু বনে পড়ে থাকা অজ্ঞাত মৃতদেহ ও ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রে যেতে এ পথে না আসার অনুরোধ করে তারা। আমার নাম শোন, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি সিলেট, না কারো কোনো প্ররোচনায় পড়ি আপনারা এই কি বলে পানামা জঙ্গল পাড়ি দিয়ে না, কেউ এই রোডে আসা দরকার নাই, খুবই বিপজ্জনক। ভুলক্রমে বা কেউ আপনারা আসবেন না, আপনার অনুরোধ রইল। এছাড়া এই পথে বনের মাঝে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ দাবি সহ মারধরের অভিযোগও আছে নানা প্রলোভন দেয়া দালালদের বিরুদ্ধেও। এসকে সৌরভ, এসটিভি নিউজ ডেস্ক। সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। নিরাপদ সড়ক আন্দোলনে ভুয়া ছাত্র বানিয়ে বিএনপি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অভিযোগ কাদেরের। শিশুদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে, মন্তব্য রিজভীর। আলোকচিত্রী শহীদুলকে নির্যাতন করা হয়েছে কিনা জানতে চেয়েছে হাইকোর্ট। দেশের বিরুদ্ধে তার বিষোদগার রাষ্ট্রদ্রোহিতা, দাবি অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে গাড়ির লাইসেন্স ও ফিটনেস পরীক্ষা কার্যক্রম জোরদার, ত্রুটি পেলেই আইনি ব্যবস্থা। লাইসেন্স পেতে বিআরটিএতে অনিয়ম, হয়রানির অভিযোগ। রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন সংস্থার মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।